সালের মহান স্বাধীনতা যুদ্ধে আমার বাবা আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর বিন্দুমাত্র মানবতা বিরোধী অপরাধ, স্বাধীনতা বিরোধীদের কোনো ভূমিকা ইত্যাদি ছিল না। কারণ 1960 সালে ছাত্র জীবন শেষ করার পরের থেকেই আমার বাবা পিরোজপুর সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকাতে তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল করতেন। 1969 সালে আমার বাবা যশোরের নিউ টাউনের এ ব্লকের একটি এলাকাতে সপরিবারে বসবাস করতেন। আমার তখন দুই বড় ভাই রাফিক বিন সাঈদী এবং আমার মেজ ভাই শামীম বিন সাঈদী সহ যশোরের নিউ টাউনে উনি থাকতেন। ওখানে থেকেই যশোর, সাতক্ষীরা, খুলনা সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকাতে উনি তাফসির মাহফিল করতেন। স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার প্রাক্কালে তিনি সেখানেই ছিলেন। যুদ্ধ যখন শুরু হয়ে যায়, ওনার যেখানে থাকতেন নিউ টাউনে, সেখানের আশেপাশে বিভিন্ন এলাকাতে যশোর ক্যান্টনমেন্ট থেকে বোমা, শেল ইত্যাদি এসে পড়া যখন শুরু হয়ে গেল, তখন ওনার প্রতিবেশী সহ ওনারা চিন্তা করলেন যে এখানে থাকাটা নিরাপদ হচ্ছে না। এই নিরাপদ হবে না বিধায় চিন্তা করে তারা যশোর ওই এলাকা থেকে প্রথমে শেখাটি নামক একটি গ্রাম, পরে সেখান থেকে যশোরের বাঘারপাড়া নামক একটি এলাকাতে গিয়ে অবস্থান করেন। 1971 সালে জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত আমার বাবা, আমার মা, আমার দুই ভাই সহ সেই বাঘারপাড়াতে অবস্থান করেন। জুলাইয়ের শেষের দিকে তিনি পিরোজপুরে ফিরে যান এবং যুদ্ধ চলাকালীন শেষ সময়টুকু উনি নিজ বাড়ি পিরোজপুরের সাইদখালী গ্রামেই অবস্থান করেন। তো সরকার অথবা প্রসিকিউশন যে অভিযোগগুলো উত্থাপন করেছে আমার বাবার ব্যাপারে, যে 1971 সালের মার্চ মাস থেকে স্বাধীনতা বিরোধী যে কর্মকাণ্ডগুলি হয়েছে পিরোজপুরে, সেখানের ওই সমস্ত কর্মকাণ্ডে আমার বাবা জড়িত ছিল। কিন্তু ইতিহাস বলছে এবং সত্য ঘটনা সেটা হলো যে 1971 সালে জুলাই মাস পর্যন্ত তিনি পিরোজপুরেই ছিলেন না। অথচ বলা হচ্ছে যে পিরোজপুরে 1971 সালে মার্চ থেকে জুন পর্যন্ত যে অপরাধগুলি হয়েছে সে অপরাধগুলি উনি সংগঠিত করেছেন। তাহলে প্রশ্ন জাগে, যে ব্যক্তিটি 1971 সালে জুলাই মাস পর্যন্ত যশোরের বাঘারপাড়ায় জনাব রওশন আলীর বাড়িতে অবস্থান করলেন, সেই ব্যক্তিটি 1971 সালের মার্চ থেকে নিয়ে জুন পর্যন্ত কি করে পিরোজপুরে এই সমস্ত অপরাধমূলক কর্মকাণ্ডকে করলেন। এবং আরো একটি বিষয় হলো যে প্রসিকিউশন বলছে যে 1971 সালে অপরাধ করার পরে তিনি পালিয়ে গিয়েছিলেন যশোরে রওশন আলীর বাড়িতে। সেখানে মামলা তদন্তকারী কর্মকর্তা জনাব হেলাল উদ্দিন তিনি গিয়েছিলেন রওশন সাহেবের বাড়িতে, তার সঙ্গে কথা বলেছেন একাধিকবার। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো জনাব রওশন আলীকে প্রসিকিউশন সাক্ষী করেনি। সাক্ষী এজন্যই করেনি যেহেতু জনাব রওশন আলী প্রসিকিউশনের শেখানো মতে মিথ্যা সাক্ষ্য দিতে রাজি হয়নি বিধায় তাকে সাক্ষী করা হয়নি। মামলা যদি পর্যালোচনা করা যায়, মামলাটি পর্যালোচনা করে দেখা যাবে এটির প্রতিটি পরতে পরতে, প্রতিটি শব্দ, প্রতিটি বর্ণ মিথ্যা। বিকজ এখানে 1971 সালের জুলাই পর্যন্ত আমার বাবা সাঈদী সাহেব পিরোজপুর এলাকাতেই ছিলেন না। তো একটি কথা এখানে স্পষ্ট হয়ে গিয়েছে যে মূলত কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্য, বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলনকে চিরতরে নির্মূল করে দেওয়ার জন্যই আমার বাবা সহ অন্য সকলের বিরুদ্ধে এই সমস্ত মিথ্যা অভিযোগ উত্থাপন করা হয়েছে। জনাব রওশন আলী সাহেব নিজেই এই ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দিয়ে গেছেন যে সাঈদী সাহেব আমার বাসাতে সপরিবারে তার দুটি সন্তান নিয়ে আমার বাসায় অবস্থান করেছিলেন 1971 সালে, এবং সেটি ছিল এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে জুলাই মাসের শেষ দিক পর্যন্ত, যেটা রওশন আলী সাহেব নিজেই এই কোর্টে শপথ নিয়ে সাক্ষ্য দিয়ে গেছেন। হেলাল উদ্দিন সাহেব তাকে বাড়িতে, আমি একটু আগেই বলেছি, তার বাসায় একাধিকবার গিয়েছে কিন্তু তাকে সাক্ষ্য করতে পারেনি বা তাকে সাক্ষ্য করেনি, যেহেতু সে মিথ্যে সাক্ষ্য দিতে রাজি হয়নি। এছাড়া যেহেতু দীর্ঘদিন উনি ওখানে ছিলেন, যশোর, বাঘারপাড়া এবং ওই শেখাটি গ্রামের অন্তত 7 জন সাক্ষী এই ট্রাইব্যুনালে এসে আমার বাবার পক্ষে সাক্ষ্য দিয়ে গেছে। তারা বলে গেছে যে সাঈদী সাহেব আমাদের এলাকাতে ছিলেন, এখানেই ওয়াজ মাহফিল করতেন এবং স্বাধীনতা বিরোধী কোনো ভূমিকা সঙ্গে তিনি জড়িত ছিলেন এ ধরনের কোনো ইতিহাস তাদের জানা নেই।
বিষয়টি হলো যে দেলোয়ার শিকদার এবং আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সম্পূর্ণ ভিন্ন দুজন ব্যক্তি। আমার বাবার ব্যাপারে প্রসিকিউশন যে সাক্ষ্য প্রমাণ তারা দাবি করছে যে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তারা বিচার পরিচালনা করলো, সেই ডকুমেন্টের ভিতরে দেয়া আছে আমার বাবার 1957 সালের দাখিল, যেটাকে আমরা জেনারেল এসএসসি বলি। 1957 সালে সেই সার্টিফিকেটে দেখা যাচ্ছে যে আমার বাবার নাম সেখানে আছে দেলাওয়ার হোসেন সাঈদী এবং তার পিতার নাম দেয়া আছে মৌলানা ইউসুফ সাঈদী। তো যে ব্যক্তি 1957 সালে দেলাওয়ার হোসেন সাঈদী, সে ব্যক্তি 1971 সালে কি করে দেলাওয়ার হোসেন শিকদার হয়ে গেল? তার থেকেও বড় বিষয় হলো 1945 সালে আমার বড় ফুপুর বিয়ে হয়েছিল 1945 সালে। সেই 1945 সালে পিরোজপুর যেটা বিবাহ কি বলে কোর্ট বা বিবাহ যে কাজীর অফিস, সেই কাজী অফিসে কাবিননামা আমরা ট্রাইব্যুনালে দাখিল করেছি 1945 সালে। সেই কাবিননামায় দেখা যাচ্ছে আমার দাদার নাম মৌলানা ইউসুফ সাঈদী। তো যে ব্যক্তি 1945 সালে সাঈদী, 1957 সালে সাঈদী, যে ব্যক্তি 1960 সালের তার আলিম পরীক্ষার সার্টিফিকেট দেখা যাচ্ছে সাঈদী, সেই ব্যক্তি 1971 সালে কি করে শিকদার হয়ে গেল? এটা আসলে এটা খুবই রহস্যজনক এবং এটা একটি ষড়যন্ত্রের অংশ। দ্বিতীয় বিষয়টি হলো দেলওয়ার শিকদার হিসেবে যাকে বলা হচ্ছে তার পিতার নাম রসুল শিকদার। এটা প্রসিকিউশন যে ডকুমেন্ট সাবমিট করেছে ট্রাইব্যুনালে, সেই ট্রাইব্যুনালে প্রসিকিউশনের সাবমিটকৃত ডকুমেন্টগুলি 3 নম্বর ভলিউমের 245 নম্বর পাতায় 46 নম্বর ক্রমিকে এই দেলওয়ার শিকদার যে রাজাকার, তা মুক্তিযোদ্ধা সংসদের যে তালিকা দেয়া আছে সেখানে রাজাকার হিসাবে 46 নম্বর তালিকায় দেলওয়ার শিকদারের নাম দেয়া আছে। তার নাম দেলওয়ার শিকদার, তার পিতার নাম রসুল শিকদার, তার বাড়ি পিরোজপুর চিলা গ্রামে। তো এই চিলা গ্রামের এই রসুল শিকদারের ছেলে দেলোয়ার শিকদারের তখন স্বাধীনতা বিরোধী ভূমিকা ছিল। তার এলাকা ছিল পিরোজপুর শহর থেকে নিয়ে তৎকালীন ইন্দুরকানি, যেটা আজকে জিয়ানগর। তো এই এলাকাতে সে যত অপরাধগুলি সংগঠিত করেছে সেই সকল অপরাধের দায়ভার আজকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। সরকারের ইচ্ছে মাফিক, সরকারের ষড়যন্ত্র মাফিক প্রসিকিউশনের কাজগুলি করেছে। দ্বিতীয় বিষয় হলো রসুল শিকদারের ছেলে দেলোয়ার শিকদাররা 4 ভাই ছিল, তাদের ভিতরে 2 জন এখনো জীবিত আছে, তারা পিরোজপুর শহরেই আছে। আর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব, তার পিতা মৌলানা ইউসুফ সাঈদী, তারা 2 ভাই, 3 ভাই 1 বোন, তারাও এখন প্রত্যেকেই জীবিত আছে। এবং সকল দলিল দস্তাবেজ প্রমাণ করে যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তার জন্মের পরের থেকে নিয়ে তিনি সাঈদী এবং তিনি তার পরিবারের প্রত্যেকেই সাঈদী নাম ব্যবহার করেন, কোনো কালে কখনোই তারা শিকদার নাম ব্যবহার করেনি। তো দেলোয়ার শিকদারের সেই অপরাধগুলির দায়ভার আজকে সাঈদী সাহেবের উপরে চাপিয়ে দেওয়ার জন্যই দেলোয়ার শিকদার, আমার বাবা সাঈদীকে দেলোয়ার শিকদার বানানোর ষড়যন্ত্র করা হয়েছে। আসলে যেহেতু মামলাটি সম্পূর্ণ সাজানো এবং তাদের পরিকল্পনাই হলো বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলনকে, ইসলামী আন্দোলন নেতৃবৃন্দকে নিঃশেষ করে দেওয়া, সেহেতু এখানে ন্যায় বিচার পাওয়ার কোনো প্রশ্নটিই অবান্তর। শুরু থেকে নিয়ে আমরা এই পর্যন্ত, বিশেষ করে আমাদের এই মামলাতে সাঈদী সাহেবের বিচারের নামে যে মামলাটি পরিচালনা করলো সরকার, এখানে যত অবিচার হয়েছে আমার জ্ঞানত এবং আইনজ্ঞরা যেটা বলেছেন যে পৃথিবীর ইতিহাসে এর কোনো নজির নেই। আমি 2-1টি কথা এখানে আপনাদেরকে বলতে পারি। প্রথম বলবো স্কাইপ ষড়যন্ত্র। বিচারপতি নিজামুল হক সাহেবের স্কাইপের যে আলোচনা পত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি, বেলজিয়াম প্রবাসী জনৈক জিয়াউদ্দিনের সঙ্গে তিনি যে আলাপ আলোচনা করেছেন, সেখানে এটা স্পষ্ট হয়ে গেছে যে বেলজিয়াম থেকে পাঠানো ওই ব্যক্তির সকল সিদ্ধান্ত তিনি বিচারপতি নিজামুল হক এই ট্রাইব্যুনালে বসে বাস্তবায়ন করেছেন। এমনকি আমাদের কেসের চার্জ গঠনটিও বেলজিয়াম থেকে লিখে পাঠানো হয়েছে। এটি গেল একটি। এরপরে আছে যে সেফ হাউস কেলেঙ্কারি। সেফ হাউস সায়দাবাদের গোলাপবাগ নামক একটা জায়গার বাড়িতে সরকার একটি সেফ হাউস বানিয়েছিল। সেখানে দিনের পর দিন, মাসের পর মাস পিরোজপুর থেকে সাক্ষীদেরকে এনে ট্রেনিং দেওয়া হয়েছে এবং সেই সেফ হাউসের সকল ডকুমেন্ট আমরা পত্রিকার যখন প্রকাশিত হয়, আমরা পত্রিকার থেকে সংগ্রহ করে সমস্ত ডকুমেন্ট আমরা ট্রাইব্যুনালে সাবমিট করেছে। দুর্ভাগ্য এ জাতির, দুর্ভাগ্য আমাদের সকলের যে ট্রাইব্যুনাল এত ডকুমেন্ট কোনোটিকেও আমলে নেয়নি।
এরপরে বলা যায় যে ট্রাইব্যুনাল থেকে আমাদের সাক্ষী সুখরঞ্জন বালি, সে আমাদের পক্ষে সাক্ষ্য দিতে এসেছিল ট্রাইব্যুনালের গেট থেকে। প্রসিকিউশনের সাজানো একটা নাটকের মধ্য থেকে তাকে ট্রাইব্যুনালের গেট থেকে অপহরণ করা হয়েছে। সেটার জন্য সুখরঞ্জন বালির আত্মীয়রা থানায় জিডি করতে গিয়েছিল। এরপরে হাইকোর্টে, মাননীয় হাইকোর্টে তারা হ্যাবিয়াস কর্পাস করেছে, কিন্তু সেগুলো এখনো নিষ্পত্তি হয়নি। তো এই মামলায় যত অবিচার হয়েছে, এইটা আসলে বলতে গেলে পৃথিবীতে এর কোনো নজির আছে বলে মনে হয় না। তো এখানে ন্যায় বিচার পাওয়ার আমরা কোনো আশা করতে পারছি না, বিকজ এই মামলাটি পরিচালনা করছে সরকার সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে, এবং স্বাধীনতার 42 বছর পরে আমাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়েছে স্বাধীনতা বিরোধী, মানবতা বিরোধী ইত্যাদি। স্বাধীনতার 42 বছরের মধ্যেও আমার বাবার বিরুদ্ধে বাংলাদেশের কোনো একটি থানায় সামান্য একটি জিডি পর্যন্ত হয়নি। এমনকি আজকে যে সমস্ত পরিবারগুলি তারা ক্ষতিগ্রস্ত হিসেবে নিজেদেরকে দাবি করছে, তারাও 42 বছরের মধ্যে কোনো একটি ব্যক্তি, প্রতিষ্ঠান, সংগঠন অথবা পত্রিকায় বিবৃতি দিয়েও কোনোদিন অভিযোগ করেনি যে সাইদি সাহেব আমাদেরকে এই ক্ষতি করেছিল 1971 সালে।